দেখতে দেখতেই মাঝে একটা দিন পার হয়ে যায়। পরের দিনই পিয়াস আবার চলে যাবে। প্রিয়ার এর জন্য মনটা খারাপ হয়ে আছে। পিয়াস তার পাশেই বসে ফোন দেখছে, মুখটা কেমন সিরিয়াস হয়ে আছে। হয়তো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে চিন্তায় আছে। তবে প্রিয়া এসব নিয়ে মাথা ঘামায় না। সে পিয়াসের বাহুতে মাথা হেলিয়ে রেখেছে। পায়ে এখনো ব্যথা আছে। এত তাড়াতাড়ি ভালো হবে বলে মনে হয় না। তবে হাতের আঘাতটা মোটামুটি শুকিয়ে গেছে। হাত নাড়াতে আর অসুবিধা হয় না। পিয়াস দিনে কয়েকবার করেই পিয়ার আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। এছাড়া 3 বেলা খাওয়া, যত্ন নেওয়া সবই করছে পিয়াস। শুধু দিনের বেলায় যখন গোসলের কথা উঠেছিল, তখন নওশিন বেগম এসে তার শরীর মুছিয়ে দিয়ে গেছে। পিয়াস ততক্ষণে বাহিরের রুমে বসেছিল। আর পিয়ার কথাই সত্যি হয়েছে। পিয়াসের সেদিনের তুবাকে আপু বলে সম্বোধনের পর তুবা সহজে পিয়াসের সামনে আসেনি। এমনকি খাবারের সময়টাতেও না। বেশিরভাগ সময় তো পিয়াস পিয়াকে খাইয়ে দিয়ে নিজেও রুমে খেয়ে উঠেছে। বাদবাকি সময়টুকুতে সহজে তুবা দেখা করেনি। যদিও তুবা একটু অসন্তুষ্ট হয়েছে। পিয়াসের আর কোনো কাজ না থাকায় সে রুমেই থেকেছে সারাদিন। তাই তুবা পিয়ার কাছেও আসতে পারেনি। তবে দুপুরে পিয়ার গোছলের সময় তুবাও গিয়েছিল রুমে। পিয়া রাগ দেখিয়ে তুবাকে সরে যেতে বললেও সে সরেনি। উল্টে বলেছে, কি হয়েছে এতে? আমি কি কিছু দেখছি নাকি? আম্মু তো শুধু তোর শরীর মুছেই দিচ্ছে। তাছাড়া তোর জামাই মানে দুলাভাইয়ের ওপর আমার রাগ উঠতেছে আপু। সারাদিন তোর চেহারাও দেখতে আসতে পারছি না। চলেই তো যাবে কালকে, এত রাগ করে কি লাভ? সেটা ভেবে এখনো শান্ত আছি। নয়তো আমার কেমন যেন লজ্জা লাগে। কেমন আমাকে দেখলে আপু বলে ডাকে। ইস, আমি ওনার ছোট না? আগে ভাবতাম দুলাভাইয়ের সাথে কত দুষ্টামি করব। এখন লজ্জায় মাথা তুলে তাকাতেও পারি না। প্রিয়া তুবার কথাগুলো মনে করে অজান্তেই হেসে ফেলে। সে পিয়াসের সাথে ঘেঁষে বসে থাকায় তার হাসি পিয়াস খেয়াল করে। ফোনে দৃষ্টি রেখেই বলে, এত হাসির কি হলো? কাহিনী কি? আরে তুবার কথা মনে পড়লো। মেয়েটা আপনাকে দেখলেই লজ্জা পায় অনেক। যাই বলো, অনেক শান্তশিষ্ট মেয়ে তোমার বোনটা। অন্তত তোমার মতো চঞ্চল দুষ্টু হয়নি। পিয়া ফট করে পিয়াসের দিকে তাকিয়ে বলে, আমি চঞ্চল দুষ্টু? অবশ্যই। তা তো তোমার হাত পা ভেঙে ঘরে পড়ে থাকার ধরন দেখেই বোঝা যায়। আর কতবার বলবো এটা আমার দোষ ছিল না? সব দোষের ড্রাইভারের। পেছন থেকে মেরে দিয়ে চলে গেছে। প্রিয়া রাগ করা দেখে পিয়াস মুচকি হাসে। তারপর পিয়াসকে কিছু না বলতে দেখে প্রিয়া বলে, কি এত দেখছেন ফোনে? ফোন কি আপনার সবসময় সঙ্গী নাকি? বউ পাশে না থাকলে মোবাইলই সর্বক্ষণের সঙ্গী। কিন্তু এখন তো আমি পাশে আছি। পিয়াস ফোনটা পাশে রেখে প্রিয়ার দিকে ঘুরে বলে, তুমি চাচ্ছ আমি এখন তোমার সময় দেই? প্রিয়া নিজের কথাতে নিজেই লজ্জা পেয়ে যায়। কথা ঘুরাতে আমতা আমতা করে বলে, না মানে বলছিলাম কি, বেশি ফোন দেখলে আপনার চোখে সমস্যা হবে। পরে রাতে অপারেশনে গেলে কিছুই দেখতে পারবেন না। পিয়াস হো হো করে হেসে ফেলে। তার হাসি দেখে প্রিয়া মুখ কুঁচকে বসে থাকে। তার কথা ঘোরানোর অজুহাতে যে পিয়াস হাসছে তাতেই সে মুখ ফোলায়। পিয়াস এবার পিয়ার ফোলা গাল দুটো টেনে নিয়ে বলে, কথায় কথায় এত মুখ ফোলাও কেন? এটা একটু বেশি বাচ্চামো হয়ে গেল না? আপনি বিরক্ত হচ্ছেন তাই না? আমার এসব ব্যবহার ভালো লাগে না। আমি সত্যি একটু বেশি করে ফেলি। কি করব বলুন? আমি যার সাথে মিশে যাই তার সাথে অতিরিক্ত কথা বলে ফেলি। এক সময় তারা বিরক্ত হয়ে আমাকে ধমক দিয়ে চুপ করায়। সব কথায় এক লাইন বেশি বোঝো তুমি। আমি কি বিরক্ত হয়েছি বলেছি? বরং কয়েকদিনের জন্য এসে তোমার এসব বাচ্চামো দেখলে আমার মন আরো ভালো লাগে। সবসময় এমনই থেকো। প্রিয়া এবার পিয়াসের দিকে ফিরে বলে, এবার গেলে আবার কবে আসবেন? সম্ভবত আবার ঈদের মাঝে আসতে পারি, যদিও শিওর না এখনো। তখন বেশি দিনের ছুটি নিয়েন। এমন অল্প কয়দিন হলে ভালো লাগে না। আমাকে কাছে পাওয়ার এতই চাহিদা। বাহ, ভালোই উন্নতি হয়েছে তোমার। ইস, মোটেও তেমন না। আসলে আপনি যে এবার এলেন, আপনার তো কোনো সেবা যত্ন করতে পারলাম না আমি। পরের বার সময় নিয়ে আসলে এসব মিটিয়ে দিতাম। আমার তো এসবের কোনো দরকার নেই। আমার শুধু তুমি হলেই হবে, আর কিছুই লাগবে না। বাকি সব আমি নিজেই সামলে নিতে পারবো। সত্যি কি এতটা ভালোবাসেন আমাকে? আমার কেন যেন বিশ্বাস হতে চায় না। আপনার তো আমাকে ঘৃণা করার কথা ছিল। তবে কি থেকে কি হয়ে গেল? আমি আপনাকে বিয়ের কথা বললাম আর আপনিও বিয়েতে রাজি হয়ে গেলেন। আমার ভালোবাসাকে তোমার কাছে অভিনয় মনে হয়? তবে আমিও তো বলতে পারি, তোমার আমাকে হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? সেটা কি শুধুই আমাকে হারানোর ভয় ছিল, নাকি অন্য কিছু? ধ্যাত, আপনিও না, একেবারে অসহ্যকর একটা মানুষ। আমি ভালোবাসি বলেই তো বিয়ের কথা বলেছিলাম। কি কি বললে মাত্র? ভালোবাসো? সরুন তো, সত্যি বললেও বিশ্বাস করে না, খালি জ্বালানো আমাকে। প্রিয়া বিড়বিড় করে শুয়ে পড়ে। পিয়াস মুচকি হেসে প্রিয়াকে এক হাতে হালকা করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ঘরটা তখন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাহির থেকে আসা হালকা বাতাসে জানালার পর্দাগুলো দুলছে। তার মাঝে পিয়াস শুয়ে থেকে তার পরবর্তী মিশনের কথাগুলি ভাবছে। এবারের মিশনটা মোটেও সহজ হবে না। তার ধারণা এই গ্যাংটার সাথে বড় কেউ জড়িত আছে। তাছাড়া সেদিনের তাদের পৌঁছানোর আগেই পাচারকারী গ্যাংদের আগে থেকে সতর্ক থাকা দেখে পিয়াসের মনে হয়েছিল তাদের মধ্যে কেউ এদের সাথে জড়িত। এখনো তার মন থেকে এই সন্দেহ যাচ্ছে না। হতেও তো পারে তার ধারণাটাই সঠিক। তাদের সাথে থেকে কেউ তথ্য পাচার করছে, নয়তো তাদের প্ল্যান ছিল একদম নিখুঁত।
সেদিন তারা খবর পেয়েছিল দলের বড় কেউ সাথে থাকবে, অথচ কোনো একটা কারণে দলটা আগে থেকে সতর্ক থাকায় দলের মাথা হাতছাড়া হয়ে গেল। দলের মাথাটাকে ধরতে পারলেই অনেক কিছু খোলাসা হয়ে যেত। আজকে দুপুর থেকে রুবেল তাকে কিছু তথ্য পাঠিয়েছে। সেখান থেকে জানতে পেরেছে দেশের বিভিন্ন জায়গা থেকে কিডন্যাপিং এর কেস পাওয়া যাচ্ছে। সবাই অল্প বয়সী তরুণী। আলাদা আলাদা জায়গা থেকে এসব কিডন্যাপিং চলছে। কারা এসব করছে তার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আবার মেয়েগুলোকেও উদ্ধার করা সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরে বিষয়টার হার বেড়েছে। তার মধ্যে বান্দরবান এরিয়াতে বেশ কয়েকটা কেস পাওয়া গেছে। তাদের কয়েকজনই পর্যটক ছিল। পিয়াসের মনে হচ্ছে এসবের পেছনে সেই পাচারকারী দলটারই হাত আছে। বড় কারো সাহায্যে তারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। দ্রুত এটাকে গোড়া থেকে অপসারণ না করলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এসব ভাবতে ভাবতে অজান্তে পিয়াস প্রিয়ার মাথায় হাত রেখে বুলিয়ে দিতে থাকে। প্রিয়া ততক্ষণে পিয়াসের বুকে থেকে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। মেয়েটা অত্যাধিক মাত্রা সহজ সরল মেয়ে, নয়তো কদিনের পরিচয় কিভাবে পিয়াসকে আপন করে নিল। আবার তাদের সংসার জীবনটাও খুবই ক্ষুদ্র সময়ের। একদম গুনে গুনে বলা যাবে তারা একসাথে কতদিন থেকেছে। অথচ প্রিয়ার এমন আপন করে নেওয়া দেখে মনে হবে যেন কত বছর ধরে তারা সংসার করছে। বিয়ের মাত্র 3 মাস পেরোলো তাদের। এই কয়েকদিনেই পিয়াস প্রিয়ার সাথে গভীরভাবে জড়িয়ে পড়েছে। ডিউটিতে থাকাকালীন সব সময় অপেক্ষা করে কখন একটু সময় পাবে আর প্রিয়ার সাথে একটু কথা বলবে। যেদিন তুবার থেকে জানতে পারলো প্রিয়ার অ্যাক্সিডেন্টের কথা, সেদিন তার একদম পাগল পাগল লাগছিল। তবে একজন সম্মানিত পেশার কর্মজীবী বলে নিজের দায়িত্ব থেকে সরে আসা সম্ভব হয়নি। তাই একটু সময় লাগিয়ে তাড়াতাড়ি ছুটির দরখাস্ত দিয়ে দেয়। তবে তা অ্যাপ্রুভ করার মতো অপেক্ষা সে করতে পারেনি। তার আগেই চলে এসেছে দেশের দায়িত্ব ফেলে নিজের পরিবারের দায়িত্ব পালন করতে। একা থাকতে থাকতে মাঝে মাঝে নিজেকে অনেক ক্লান্ত মনে হয়। ইচ্ছে হয় একটু মায়ের কোলে শুয়ে একটা শান্তির ঘুম দিতে। ইচ্ছে হয় ছোট ভাই বোনের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে। তবে দায়িত্বের চাপে এসব সম্ভব হয় না। আর বিয়ের পর বউয়ের সাথেও একটু সময় কাটানো হলো না তার। প্রিয়ার তো এসব পেশার কর্মজীবীদের ওপর অনেক ক্ষোভ ছিল। এরা পরিবারকে সময় দিতে পারে না বলে সেদিন অনেক রাগ দেখালো। অথচ সেদিনের সেই মেয়েটাই এখন তাকে বিয়ে করে কেমন মানিয়ে নিয়েছে। সবারই ঘাড়ে পড়লে বোধহয় এভাবেই নিজেকে মানিয়ে নিতে পারে। আর মেয়েদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। তারা সব জায়গাতে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। আর সেখানে যদি একটু ভালোবাসার ছোঁয়া পায় তবে স্বাচ্ছন্দ্যে সম্পূর্ণ জীবন কাটিয়ে দিতে পারে। পিয়াস এসব ভেবে প্রিয়াকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে। ঘুমের মাঝে প্রিয়া একটু নড়েচড়ে উঠলেও আবারও শান্ত হয়ে যায়। আর প্রিয়ার সেই ছোট্ট দেহটাকে নিজের বুকে আগলে রাখে পিয়াস। কালকের পর তো আবারও অনেক দিন। বেঁচে থাকলে পরে আবারও দেখা হবে। ততদিন শুধু অপেক্ষা করে যেতে হবে। ইমনের হাতে ফোন দেখে ইরিন নিজেও বায়না ধরে তার একান্ত একটা ফোন লাগবে। ইমন নাকি তাকে সেই ফোন হাতও দিতে দেয় না। সারাদিন ফোনে গেম খেলে শুধু। তার সাথে একটু কথা বলারও সময় নেই কারো। এখন তারও ফোন লাগবে। ভাইয়ের কাছে বায়না করতে পিয়াস একটু চিন্তিত হয়। এমনি ইরিন যে পরিমাণে দুষ্টু মেয়ে, ফোন হাতে পেলে তো পড়াশোনায় মনোযোগী দেবে না। তার উপর ইমনের থেকে ইরিন পড়াশোনায় একটু বেশিই দুর্বল। পিয়াস সকালে বাসায় এসেছে মায়ের সাথে দেখা করে যাওয়ার জন্য। ছুটির দিন বলে ইমন ইরিন বাসাতেই আছে। তখন ইরিন ফোনের বায়না ধরেছে। শুধু বায়না নয়, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করছে তাকে। ভাইয়ের সামনে বসে কেমন কান্না ভেজা কণ্ঠে বলে, আমি তো বুঝি তুমি শুধু ইমনকেই বেশি ভালোবাসো, তাই তো ইমনকে ফোন কিনে দিয়েছো, আমাকে একটুও ভালোবাসো না তুমি। পিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলে, আর ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না। আগে আমাকে প্রমিস করতে হবে ইয়ার ফাইনালে তোমার ভালো রেজাল্ট করতে হবে, তবেই রেজাল্টের পরে তোমায় ফোন কিনে দেওয়া হবে। পরীক্ষার এখনো অনেক দেরি, এতদিন কিভাবে থাকবো আমি? এখনই দিয়ে যাও না। না, এখন হবে না। যা বলেছি তাই শেষ কথা। আমার কথার বাইরে একটা কথাও যেন না শুনি। ইরিন পিয়াসের সাথে অনেক ফ্রি হতে চাইলেও দিন শেষে ভাইয়ের রাগকে সে ভালোই ভয় পায়। তাই পিয়াস মানা করার পর আর সে কিচ্ছু বলতে পারেনি। মুখ গোমরা করে রুমে চলে গেছে। পিয়াস ইরিনের সামনে না করলেও মায়ের কাছে ফোন কেনার জন্য টাকা দিয়ে গেছে। এভাবে চাওয়ার সাথে সাথে সব পেয়ে গেলে মেয়ের বেলাইনে চলে যেতে সময় লাগবে না। একটু শাসনে থাকলেই সোজা থাকবে। এইচএসসি পরীক্ষার শেষেই তুবাকে ভার্সিটি কোচিং এর জন্য ভর্তি করা হয়েছে। এখন থেকেই কোচিংগুলোতে ভর্তি শুরু হয়ে গেছে। পাশাপাশি শুরু হয়েছে ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সবার পড়াশোনার প্রতিযোগিতা। যদিও ছাত্রছাত্রীদের থেকে কোচিংগুলোর মাঝে প্রতিযোগিতাটাই বেশি। তুবার মোটেও ইচ্ছে ছিল না এসব বড় কোচিংয়ে ভর্তি হওয়ার। এসব কোচিংগুলোতে পড়াশোনার থেকে প্রতিযোগিতাটাই বেশি চলে। তবে মায়ের জন্য তাকে এসব কোচিংয়ে ভর্তি হতে হয়েছে। মায়ের মতে এখানে এত এত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, তার মানে এই কোচিংটাই সেরা। এখানে পড়লে তোর ভার্সিটিতে চান্স পাওয়া ফিক্সড। এসব ভেবে তুবার মাঝে বিরক্তি প্রকাশ পায়। সে চোখে মুখে বিরক্তি ফুটিয়ে হেঁটে হেঁটে কোচিং থেকে বাসায় ফিরছে। আজকেই তো দুলাভাই চলে যাবে, এরপরে হয়তো প্রিয়ার মনটা খারাপ থাকবে। তবে তুবার বেশ ভালো লাগবে। একটু একটু খারাপ লাগবে, পিয়াসের জন্য না।
প্রিয়ার জন্য খারাপ লাগবে, বেচারি বিয়ের পর সংসারটাও ঠিক মতো করতে পারছে না। তবে তার ভালো লাগার কারণ হলো সে আগের মতো প্রিয়ার সাথে থেকে প্রিয়াকে জ্বালাতে পারবে, আগের মতো দুষ্টুমি করতে পারবে। এই 3 দিন পিয়াস থাকাকালীন তার কাছে বন্দি বন্দি লাগছিল, এখন একটু শান্তি পাবে। এসব ভেবে তুবা একাই হাঁটছিল, আর কোচিং টাইমটা ভোর সকালে ছিল। সাদের ঘুমটা ভাঙিয়ে তাকে কোচিংয়ে দৌড়াতে হয়েছে। এখন সে যে রাস্তা দিয়ে বাসায় ফিরছে তা একটু নিরিবিলি রাস্তা। মা তাকে এই রাস্তা দিয়ে আসতে মানা করে। এই রাস্তা নাকি কিছুদিন আগে এক মহিলার সাথে ছিনতাই হয়েছে। ফোন, পার্স সহ গায়ের হালকা গয়নাগুলো খুলে নিয়ে চলে গেছে। তাই এই রাস্তা দিয়ে একদম সকাল আর সন্ধ্যার পর মানুষ কম যাতায়াত করে। তবে তুবার এই নিরিবিলি রাস্তাই পছন্দের। তাছাড়া এই রাস্তা দিয়ে আসলে তাড়াতাড়ি বাসায় পৌঁছানো যায়। তুবা নিজের মতন করে হেঁটে বাসায় ফিরছিল। রাস্তাটা কিছুটা গলি টাইপের। রাস্তার এক মাথায় একটা পরিত্যক্ত দোকান আছে। দোকানটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। হঠাৎ তুবা খেয়াল করে সে দোকানের সামনে কয়েকটা ছেলে দাঁড়ানো আছে। তুবা ভয় পেয়ে যায়, এতদিন ধরে এই এলাকায় থাকছে তারা, তবে এখানে কখনো ছেলে পেলেকে দেখেনি, আজই প্রথম দেখলো। তুবা ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলোকে মোটেও ভদ্রগোছের লাগছে না। হাতে সিগারেট, দেখতেও কেমন পাটকাঠির মতো। চেহারা দেখে মনে হচ্ছে সিগারেটের পাশাপাশি আরো কোনো বদভ্যাস থাকতে পারে। এলাকাতেও নতুন বোধ হয়। এখন এদের সামনে দিয়ে যাওয়ার কোনো সাহস পাচ্ছে না তুবা। ভয়ে তার হাত পা যেন থমকে গেছে। একবার মনে হচ্ছে সামনে দিয়ে চলে যাক, কিছুই হবে না। তবে ছেলেগুলোকে দেখে আবার এগোতে সাহস পাচ্ছে না। বারবার ভাবছে কেউ একজন চলে আসুক এখানে, যার পাশাপাশি হেঁটে হলেও সে বাসায় পৌঁছে যেতে পারবে। আজই যে এমন বিপদে পড়বে সে কি জানতো? এজন্যই বোধহয় মায়েদের সব কথা শুনতে হয়, নয়তো এভাবেই পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়।